আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের অধ্যায় 9 ব্যাংকিং ব্যবসা ও তার ধরন এই অধ্যায়ের তৃতীয় অংশটুকু নিয়ে আলোচনা করব। এবং শুরুতে আমি তোমাদের বলে নিই, তোমরা যখন এই ভিডিওটা দেখবা তখন বোর্ড বইটা অবশ্যই খুলে নেবা এবং সামনে রাখবে, এবং আমি তোমাদের যে লাইনগুলো আন্ডারলাইন করতে বলবো ওগুলো আন্ডারলাইন করে নেবে। আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু কি? ব্যাংকের শ্রেণীবিভাগ। ব্যাংকের শ্রেণীবিভাগে প্রথমে আমরা কি দেখব? ব্যাংকের কাঠামো ভিত্তিক শ্রেণীবিভাগ। একটা ব্যাংকগুলোকে যখন আমরা শ্রেণীবিভাগ করব, এর সংগঠন কাঠামোটা কেমন এই অনুযায়ী শ্রেণীবিভাগটা করব। সংগঠন কাঠামো ভিত্তিক শ্রেণীবিভাগের প্রথম পয়েন্টটা কি আছে দেখো, একক ব্যাংক। একক ব্যাংক বিষয়টা কেমন? এই ব্যাংকের অফিস থাকবে একটাই। কোনো একটা নির্দিষ্ট স্থানে যখন একটি ব্যাংকের কার্যাবলী সম্পাদন হবে একটা মাত্র অফিস দ্বারা, তখন ওটাকে কি বলা হবে? একক ব্যাংক। ইংরেজিটা যেটাকে কি বলা হবে? ইউনিট ব্যাংক। এই একক ব্যাংকের কোনো শাখা অফিস থাকবে না। মনে করো উত্তরাতে তোমার XYZ নামে একটি একক ব্যাংক রয়েছে, তাহলে কি হবে? এটা কিন্তু আমি এক্সাম্পল বলছি, উদাহরণ হিসেবে বলছি। তাহলে কি হবে? ওই ব্যাংকের কার্যাবলী এই উত্তরা এলাকার মধ্যেই বিস্তৃত থাকবে। দ্যাট মিনস আমি তোমাদের কি বোঝাতে চাচ্ছি, একক ব্যাংক যেই স্থানে গঠিত হবে ওই ব্যাংকের কার্যাবলী, তার ব্যাংকিং কার্যাবলী ওই স্থানেই বিস্তৃত থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিন্তু এটাও মনে রাখবে, বাংলাদেশে এই একক ব্যাংক ব্যবস্থার কোনো প্রচলন নেই। আমি তোমাদের যে উদাহরণটা দিলাম ওটা তোমাদের বোঝার জন্য। সংগঠন কাঠামো ভিত্তিক শ্রেণীবিভাগের 2 নম্বর পয়েন্টটা কি? শাখা ব্যাংক। শাখা ব্যাংকটা কেমন হবে? এর একটি থাকবে প্রধান কার্যালয় এবং এটার এক বা একাধিক অনেকগুলো শাখা থাকবে। তাহলে কি হলো? ওই যে প্রধান কার্যালয় রয়েছে, ওই প্রধান কার্যালয়ের অধীনে থাকবে ওই বাকি শাখাগুলো। এই শাখাগুলো নিয়ন্ত্রিত হবে কি? প্রধান কার্যালয়ের ইনস্ট্রাকশন অনুযায়ী। এই যে শাখাগুলো কোথায় থাকতে পারে? দেশের অভ্যন্তরেও থাকতে পারে, দেশের বাইরেও থাকতে পারে। এই যে শাখাগুলোর কথা বলছি, এই শাখাগুলোর কোনো আলাদা সত্তা থাকবে না। তাহলে কি হবে? এই বিষয়টা কেন বলছে এই শাখাগুলো আলাদা সত্তা থাকবে না? কারণ মনে করো ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, এদের একটা প্রধান অফিস রয়েছে, কিন্তু বাংলাদেশে এগুলোর অসংখ্য শাখা অফিস রয়েছে। কিন্তু এই শাখা অফিসগুলোও কি এই প্রধান অফিসের যে নাম আছে ওই নাম অনুযায়ী তারা চলছে, এবং প্রধান অফিসের ইনস্ট্রাকশন অনুযায়ী এদের কার্যাবলী তাদের সম্পাদন করতে হচ্ছে। তোমাদের বইতে পেজ নাম্বার 95-এর এই লাইনটা আন্ডারলাইন করো। শাখা ব্যাংকের কোনো আলাদা সত্তা থাকে না। প্রশ্ন আসে কোন ব্যাংকের কোনো আলাদা সত্তা থাকে না? অ্যান্সারটা কি হবে? শাখা ব্যাংকের কোনো আলাদা সত্তা থাকে না। প্রধান অফিসের প্রতিনিধি হিসেবে শাখা ব্যাংকগুলো কি করে? তাদের কার্যাবলী সম্পাদন করে থাকে। আমাদের দেশে কোন ধরনের ব্যাংকিং ব্যবস্থা বিদ্যমান? আমাদের দেশে শাখা ব্যাংকিং ব্যবস্থা বিদ্যমান। যেমন মনে করো জনতা ব্যাংক লিমিটেড, সোনালী ব্যাংক লিমিটেড, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, এগুলো হচ্ছে সবই শাখা ব্যাংকিংয়ের উদাহরণ। 3 নম্বর পয়েন্টে আসো। চেইন ব্যাংক। চেইন ব্যাংক বিষয়টা কেমন? এটা যৌথ মালিকানায় গঠিত হবে, কিন্তু যখন ব্যাংকগুলো নিজ নিজ সত্তা অক্ষুণ্ণ রেখে সহজভাবে ব্যাংকিং কার্যাবলী সম্পাদন করবে এবং নিয়ন্ত্রণ করবে, তখন এই যে ব্যাংকিং ব্যবস্থাটা গড়ে উঠলো ওটাকে বলা হবে চেইন ব্যাংক। চেইন ব্যাংক বিষয়টা কেমন তোমাদের একটি উদাহরণের মাধ্যমে বলি। মনে করো ABC এবং D ব্যাংক, 4টি ব্যাংক। এই 4টি ব্যাংকই যৌথ মালিকানায় গঠিত হয়েছে, কিন্তু এই 4টি ব্যাংক চিন্তা করলো কি তাদের নিজ নিজ সত্তা অক্ষুণ্ণ থাকবে। এটার মানে কি? একটা ব্যাংক কিন্তু অন্য একটা ব্যাংকের উপর তার নিয়ন্ত্রণটা নিয়ে নিচ্ছে না। ঠিক আছে, যেই ব্যাংক সেই ব্যাংকের সত্তা থাকবে, নিজস্ব সত্তা, নিজস্ব নাম সব কিছু অক্ষুণ্ণ রেখে তারা কি করবে? পারস্পরিক সমঝোতার ভিত্তিতে পারস্পরিক উন্নতি সাধনের জন্য সহজভাবে একত্রিতভাবে ব্যাংকিং কার্যাবলী সম্পাদন করবে। তখন ওইটাকে আমরা কি ব্যাংক বলবো? চেইন ব্যাংক। এই 4টা ব্যাংক, ওই যে উদাহরণ দিলাম আমি, A ব্যাংক, B ব্যাংক, C ব্যাংক এবং D ব্যাংক, যখন যার আলাদা সত্তা অক্ষুণ্ণ রেখে তার ব্যাংকিং ব্যবসাটা পরিচালনা করবে, তখন সেটাকে আমরা বলবো চেইন ব্যাংক। তারা কি করবে? পরস্পর সমঝোতার ভিত্তিতে তারা সহজভাবে ব্যাংকিং কার্যাবলীটা সম্পাদন করবে এবং নিয়ন্ত্রণ করবে। এটাকে আমরা কি বলবো? চেইন ব্যাংক। এই চেইন ব্যাংকের মুখ্য উদ্দেশ্য কি?
পারস্পরিক উন্নতি সাধন। তোমাদের বইতে চেইন ব্যাংকের এই লাস্ট লাইনটা এটা একটু আন্ডারলাইন করে নাও। চেইন ব্যাংকের কোশ্চেন আসতে পারে, চেইন ব্যাংকের মুখ্য উদ্দেশ্য কি? অ্যান্সারটা হবে চেইন ব্যাংকের মুখ্য উদ্দেশ্য হচ্ছে পারস্পরিক উন্নতি সাধন। কাঠামোভিত্তিক শ্রেণীবিভাগের 4 নম্বর পয়েন্টটা কি আছে দেখো, গ্রুপ ব্যাংক। এই গ্রুপ ব্যাংক বিষয়টা বইয়ে যেটা আছে বোঝার আগে শুরুতেই আমি এক্সাম্পলটা দিয়ে নিই। এই গ্রুপ ব্যাংকে একটা ব্যাংক থাকবে আর্থিকভাবে শক্তিশালী ব্যাংক। মনে করো এ ব্যাংক। এ ব্যাংকটা হচ্ছে কি বললাম আমরা, আর্থিকভাবে শক্তিশালী ব্যাংক। বি, সি এবং ডি ব্যাংক এরা কি হতে পারে, আর্থিকভাবে কিছুটা দুর্বল ব্যাংক। এখন এই আর্থিকভাবে শক্তিশালী ব্যাংক যখন এই অন্যান্য বি, সি এবং ডি ব্যাংকের অর্ধেকের বেশি শেয়ার কিনে নিতে পারে, তা সে চাইলে এই শক্তিশালী ব্যাংকটা চাইলে, আর্থিকভাবে শক্তিশালী ব্যাংকটা চাইলে এই বি, সি এবং ডি ব্যাংকের অর্ধেকের বেশি শেয়ার সে কিনে নিতে পারে। আচ্ছা, এখন এ ব্যাংক যদি এই বি, সি এবং ডি ব্যাংকের অর্ধেকের বেশি শেয়ার কিনে নেয় তাহলে কি হবে, এই বি, সি এবং ডি ব্যাংকটা এই এ কোম্পানি দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়ে তাদের ব্যাংকিং কার্যাবলী সম্পাদন করবে। তখন এটাকে বলা হবে গ্রুপ ব্যাংক। তোমরা কি উদাহরণটা বুঝতে পেরেছো? কি বললাম, একটি ব্যাংক থাকবে এ ব্যাংক যেটা আর্থিকভাবে শক্তিশালী ব্যাংক, সে কি করবে, আর্থিকভাবে দুর্বল ব্যাংক বি, সি এবং ডি ব্যাংকের অর্ধেকের বেশি শেয়ার সে কিনে নিতে পারে। যদি সে কিনে নেয় তাহলে কি হবে, এই এ ব্যাংকটার দ্বারা এই বি, সি এবং ডি ব্যাংকটা নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়ে ব্যাংকিং কার্যাবলী সম্পাদন করবে। তখন এই ব্যাংকিং ব্যবস্থাকে কি বলা হবে, গ্রুপ ব্যাংকিং ব্যবস্থা। তখন এই যে আর্থিকভাবে শক্তিশালী ব্যাংক এ ব্যাংক, এটাকে কি বলবো আমরা, এই এ ব্যাংককে আমরা বলবো হোল্ডিং কোম্পানি। আর এই যে আর্থিকভাবে দুর্বল ব্যাংক বি, সি এবং ডি ব্যাংক, এদেরকে আমরা কি বলবো, সাবসিডিয়ারি ব্যাংক। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এবার বইয়ের সংজ্ঞাটার সাথে মিলিয়ে নাও। যখন দুই বা ততোধিক ব্যাংক একটি হোল্ডিং কোম্পানির অধীনে একত্রিত হয়ে উক্ত কোম্পানি দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়ে, ওই যে বললাম দুই বা ততোধিক, এটা বিসি ব্যাংক হতে পারে, বিসিডি ব্যাংকও হতে পারে। এই ব্যাংকটা একটি হোল্ডিং কোম্পানি, ওই যে বললাম এ ব্যাংক, এ ব্যাংকটাকে কি বলেছি আমি, আর্থিকভাবে শক্তিশালী ব্যাংক। এই হোল্ডিং কোম্পানির অধীনে একত্রিত হয়ে উক্ত কোম্পানি দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়ে তার ব্যাংকিং কার্যাবলী সম্পাদন করবে, তখন তাকে আমরা বলবো গ্রুপ ব্যাংক। একটি বৃহৎ ব্যাংক অন্য একটি বা কয়েকটি দুর্বল ব্যাংকের অধিকাংশ শেয়ার ক্রয় করে নিতে পারে। এই ব্যাংকটা চাইলে একটি ব্যাংকের শেয়ার ক্রয় করে নিতে পারে দুর্বল ব্যাংকের, অথবা এর বেশি ব্যাংকের শেয়ারও ক্রয় করে নিতে পারে। ফলে দুর্বল ব্যাংকটি বৃহৎ ব্যাংকের অধীনস্থ বা সাবসিডিয়ারি ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করে। আমি আশা করছি গ্রুপ ব্যাংক ব্যবস্থাটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব কার্যভিত্তিক শ্রেণী বিভাগ। এটার মানে কি, ব্যাংকের কাজ কি, ব্যাংক কী কাজ করছে, এইটা অনুযায়ী যখন আমরা ব্যাংকের শ্রেণীকরণটা করব। কার্যভিত্তিক শ্রেণীকরণের প্রথম ব্যাংকটা কি আছে দেখো তো, কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকটা কি, কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে একটা দেশের যে প্রধান ব্যাংক, যে ব্যাংকটা কি করছে, নোট মুদ্রা প্রচলন করছে। এই যে অন্যান্য যত বাণিজ্যিক ব্যাংকগুলো আছে, এই বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করছে, দেশের মুদ্রা বাজার পরিচালনা করছে, এটাকে বলা হবে কেন্দ্রীয় ব্যাংক। তাহলে কেন্দ্রীয় ব্যাংকে আমরা কি বলতে পারি, কেন্দ্রীয় ব্যাংক দেশের সব ব্যাংকের মুরব্বি, পরিচালক এবং নিয়ন্ত্রক। মানে যতগুলো বাণিজ্যিক ব্যাংক তোমরা দেখছো সবগুলো ব্যাংকের মুরব্বি, পরিচালক এবং নিয়ন্ত্রককে ওই দেশের কেন্দ্রীয় ব্যাংক। গোটা ব্যাংকিং ব্যবস্থার প্রাণকেন্দ্র। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারকে কি করছে, সুসংগঠিত আকারে পরিচালনা করার উদ্দেশ্যে হচ্ছে এই কেন্দ্রীয় ব্যাংক গঠিত হয়েছে। এর আগেই বলেছি, যে কোনো দেশের নোট এবং মুদ্রা প্রচলনের একমাত্র অধিকারীকে ওই দেশের কেন্দ্রীয় ব্যাংক। অর্থ সরবরাহ তথা ঋণ নিয়ন্ত্রণের বিশেষ ক্ষমতা এবং দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের। আমরা ঋণ নিই কোথা থেকে, বাণিজ্যিক ব্যাংক থেকে। কিন্তু এই যে আমরা বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিচ্ছি, এটা কে নিয়ন্ত্রণ করছে, কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করছে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক কোনটা, বাংলাদেশ ব্যাংক। ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অফ ইংল্যান্ড, এবং জাপানের ব্যাংক অফ জাপান, এগুলো কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কার্যরত রয়েছে। 2 নম্বর পয়েন্টে আসো, বাণিজ্যিক ব্যাংক। ওই যে শুরুতে তোমাদের ব্যাংকের যে সংজ্ঞাটা পড়িয়েছি বা বলেছি, আমরা আলোচনা করেছি, ওটা কিন্তু মূলত বাণিজ্যিক ব্যাংকেরই সংজ্ঞা। বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য কি, মুনাফা অর্জন করা। এই মুনাফা অর্জনের উদ্দেশ্যে জনগণের সঞ্চিত অর্থটা বাণিজ্যিক ব্যাংক কী করে, আমানত হিসেবে গ্রহণ করে।
এবং সে আমানত হতে সে মূলধন গঠন করে ঋণ প্রদান করে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। এই যে আমাদের দেশে অসংখ্য বাণিজ্যিক ব্যাংকের উদাহরণ তুমি আশেপাশে দেখতে পাচ্ছ, ডাচ বাংলা ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, এবি ব্যাংক, এ ধরনের অনেক ধরনের ব্যাংকের বাণিজ্যিক ব্যাংকের উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। এটার সাথে সাথে তোমাদের আরও একটা কথা বলে নিই। এই যে মনে করো যে আমরা বলছি যে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, এটা কিন্তু কার্যভিত্তিক শ্রেণীকরণ অনুযায়ী কোন ব্যাংক হবে? বাণিজ্যিক ব্যাংক। কিন্তু যদি কাঠামো ভিত্তিক শ্রেণীকরণে যায়, কিছুক্ষণ আগে আমরা যেটা পড়লাম, তাহলে এটা কোন ব্যাংক হবে? শাখা ব্যাংক। পরীক্ষায় প্রশ্নে আসলে একটু খেয়াল করে আমাদের অ্যান্সার করতে হবে উদ্দীপকটা বোঝার পরে, যে এটা কোন ধরনের শ্রেণীকরণ চেয়েছে, কার্যভিত্তিক শ্রেণীকরণ নাকি সংগঠন কাঠামো ভিত্তিক শ্রেণীকরণ, বুঝে আমাদের অ্যান্সার করতে হবে। আচ্ছা, বাণিজ্যিক ব্যাংকটা তাহলে তোমরা বুঝতে পেরেছো, মুনাফা অর্জনের উদ্দেশ্য নিয়ে যখন এই ব্যাংকটা ওই যে জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করছে, সে আমানত থেকে সে ঋণ প্রদান করছে, ঋণ প্রদান করলে সে সুদ নিচ্ছে, আমানত গ্রহণ করলে সে সুদ দিচ্ছে, এই দুইটা সুদের পার্থক্য এই ব্যাংকের আয়ের প্রধান উৎস। এটা ছিল কি? বাণিজ্যিক ব্যাংক। কার্যভিত্তিক শ্রেণীকরণের 3 নম্বর পয়েন্টটা কি? কৃষি ব্যাংক। কৃষি ব্যাংকটা কী নিয়ে কাজ করছে? কৃষকদের উন্নয়নের জন্য। আর কৃষকদের উন্নয়নের জন্য কাজ করতে গেলে কিসের প্রয়োজন হয়? কৃষকগণকে বিভিন্ন মেয়াদে ঋণ প্রদান সহ আরও অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যে এই ব্যাংকগুলো কাজ করছে। যে ব্যাংকটা কাজ করছে সেটাকে আমরা কি ব্যাংক বলবো? কৃষি ব্যাংক। এটা এক ধরনের বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। ঠিক আছে, আমাদের দেশ তো আমরা জানি বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। আমাদের কৃষি উন্নয়ন অনেকখানি নির্ভর করে এই বাংলাদেশ কৃষি ব্যাংকের উপর। বাংলাদেশ কৃষি ব্যাংক কতটা দক্ষতার সাথে তার ব্যবসা পরিচালনা করছে সেটার উপর। 4 নম্বর পয়েন্টে আসো, শিল্প ব্যাংক। নাম শুনে বুঝতে পারছো এই শিল্প ব্যাংকটা তাহলে কি করছে? শিল্প খাতে দেশের যে শিল্প উন্নয়নের জন্য কাজ করছে। এখন এই শিল্প উন্নয়নের জন্য কিসের প্রয়োজন হয়? এই সকল শিল্পের যন্ত্রপাতি সংগ্রহ করতে হয়, তাদের ভূমি ক্রয় করতে হয়, তাদেরকে শিল্প প্রতিষ্ঠানের কারখানা নির্মাণ করতে হয়। এই সকল ক্ষেত্রে শিল্প ব্যাংক কী করে? এই শিল্পের ক্ষেত্রে এই সকল ক্ষেত্রে যখন ঋণের প্রয়োজন হয় তখন শিল্প ব্যাংক কী করে? ঋণ প্রদান করে। বাংলাদেশের ক্ষেত্রে বিডিবিএল, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড হচ্ছে এই শিল্প ব্যাংকের একটা উদাহরণ। তোমাদের বইতে শিল্প ব্যাংকের লাস্ট লাইনটা একটু আন্ডারলাইন করে নাও, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। এখান থেকে বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে, বিডিবিএল কোন ধরনের ব্যাংক ব্যাখ্যা করো। অ্যান্সারটা হবে শিল্প ব্যাংক। এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, 5 নম্বর পয়েন্টে আসো। 5 নম্বর পয়েন্টে কি আছে দেখো? বিনিময় ব্যাংক। নাম শুনে বুঝতে পারছো এটা বিনিময় করে, কিন্তু কিসের বিনিময় করে? বৈদেশিক মুদ্রার বিনিময় করে। তাহলে এই বিনিময় ব্যাংকের কাজ কি? এই যে বৈদেশিক মুদ্রার লেনদেন করা, বৈদেশিক যে লেনদেন, বৈদেশিক লেনদেন কোনটা? এক দেশের সাথে অন্য দেশে যখন লেনদেন হচ্ছে, মনে করো তুমি পণ্য রপ্তানি করছো, পণ্য রপ্তানি করলে কি হবে? তোমার কাছে কি বিদেশি মুদ্রা আসবে না? এই বৈদেশিক মুদ্রাকে দেশীয় মুদ্রায় রূপান্তর করা, দেশীয় মুদ্রাকে বৈদেশিক মুদ্রায় রূপান্তর করা, এই সকল কাজগুলো করবে হচ্ছে বিনিময় ব্যাংক। সোজা কথা, বিনিময় ব্যাংক তাহলে কি করবে? বৈদেশিক লেনদেন নিষ্পত্তি করবে এবং বৈদেশিক মুদ্রা বিনিময়ের জন্য এই ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়। এটাকে কি বলা হবে? বিনিময় ব্যাংক। বৈদেশিক মুদ্রা বিনিময়, রপ্তানি হচ্ছে এই ধরনের বিনিময় ব্যাংকের কাজ। 6 নম্বর পয়েন্টে আসো, বিনিয়োগ ব্যাংক। বিনিয়োগ ব্যাংকটা আমরা নাম শুনে কি বুঝতে পারছি? যেটা বিনিয়োগ করে। বাট শুধুমাত্র এই সংজ্ঞাটা লিখলে হবে না, এটার সাথে বিনিয়োগ ব্যাংকের আরও কিছু কাজ আছে। বিনিয়োগ ব্যাংক এটা তো কি করছে? শিল্প এবং ব্যবসা প্রতিষ্ঠানে মধ্য এবং দীর্ঘমেয়াদী সে ঋণ প্রদান করছে। এটা একটা পয়েন্ট। এটা ছাড়াও আমরা এই যে শেয়ার ইস্যু করে, যৌথ মূলধনী কোম্পানিগুলো যে শেয়ার ইস্যু করে, এই বিষয়টা আমরা প্রথম অধ্যায়ে পড়েছি। এই যে যৌথ মূলধনী কোম্পানিগুলো শেয়ার ইস্যু করে, এই শেয়ার ইস্যু করার সময় যে নতুন যে শেয়ার বলা হচ্ছে নবগঠিত শেয়ার, এই নতুন শেয়ার বা নবগঠিত শেয়ারের অবলেখক বা আন্ডাররাইটার হিসেবে কাজ করে হচ্ছে কোন ব্যাংক? বিনিয়োগ ব্যাংক। ঠিক আছে, এই সকল নতুন বা নবগঠিত শেয়ারের অবলেখক বা আন্ডাররাইটিং এর কাজ করছে হচ্ছে এই বিনিয়োগ ব্যাংক। এটা ছাড়াও এই ব্যাংক কী করছে? এটার সাথে সাথে শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের মধ্য এবং দীর্ঘমেয়াদী সে ঋণ প্রদান করছে। এটার সাথে সাথে ব্রিজ ফিন্যান্স, ডিবেঞ্চার ফিন্যান্স সহ বিভিন্ন পরামর্শমূলক কার্যাবলীও কোন ব্যাংক সম্পাদন করছে? বিনিয়োগ ব্যাংক। তাহলে দেখো, নবগঠিত শেয়ারের অবলেখক হিসেবে কোন ব্যাংক কাজ করছে? বিনিয়োগ ব্যাংক কাজ করছে। কার্যভিত্তিক শ্রেণীকরণের 7 নম্বর পয়েন্টে আসো, সঞ্চয় ব্যাংক। সঞ্চয় ব্যাংকটা কি কাজ করছে? জনগণের সঞ্চয়গুলোকে সে
সংগ্রহ করছে, সোজা কথা জনগণকে সঞ্চয় উদ্বুদ্ধ করছে। এটার জন্য কি করছে? জনগণের অতিরিক্ত স্বার্থ সে সঞ্চয় হিসেবে গ্রহণ করছে। যখন সে সঞ্চয়টা গ্রহণ করছে তাদেরকে মুনাফা বা সুদ প্রদান করছে। তাহলে কি করছে? এটাই হচ্ছে এই ব্যাংকের প্রধান উদ্দেশ্য। যে কোনো সময় এ ধরনের ব্যাংক কী করছে? টাকা জমা এবং অর্থ উত্তোলনের সুযোগ এবং অন্যান্য নিয়ম এই ব্যাংকে সঞ্চয় পরিচালিত হয়। মানে অন্যান্য ব্যাংকের মতো এই ব্যাংক তো থেকে তুমি সঞ্চয়ে যদি জমা রাখো, অর্থ উত্তোলন করতে পারবা, জমা করতে পারবা, সবই ঠিক আছে। কিন্তু এই ব্যাংকের প্রধান উদ্দেশ্য কি? জনগণের এই অতিরিক্ত অর্থটা সঞ্চয় হিসেবে গ্রহণ করে তাদের মুনাফা বা সুদ প্রদান করা, জনগণকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করা। 8 নম্বর পয়েন্ট আসো, বন্ধকি ব্যাংক। বন্ধকি ব্যাংক মানে কি করছে? এই ব্যাংকটা বন্ধক রাখছে। কি বন্ধক রাখছে? জমি, ভূমি বন্ধক রেখে সে কি করছে? ঋণ প্রদান করছে। কোন ক্ষেত্রে? কৃষি বা শিল্পের প্রয়োজনে সে দীর্ঘমেয়াদী ঋণের প্রদান করছে। যখন এই কাজটা কোনো ব্যাংক করছে তখন তাকে আমরা বলবো বন্ধকি ব্যাংক। 10 নম্বর পয়েন্টে আসো। 10 নম্বর পয়েন্টটা কি? 9 নম্বর পয়েন্টে আসো। 9 নম্বর পয়েন্টটা কি আছে? পরিবহন ব্যাংক। পরিবহন ব্যাংক কোনটা? পরিবহন শিল্পের উন্নয়নের জন্য যখন কোনো ব্যাংকটা কাজ করছে, তখন যে বিশেষায়িত ব্যাংকটা প্রতিষ্ঠিত হচ্ছে, তখন সেটাকে আমরা কি বলবো? পরিবহন ব্যাংক। তাহলে দেখো এই ব্যাংকটা কি করছে? পরিবহন শিল্পের জন্য কি প্রয়োজন? পরিবহনে যানবাহন নির্মাণ প্রয়োজন। এই যানবাহনের কোনো যন্ত্রপাতি তাকে কী করতে হতে পারে? বিদেশ থেকে আমদানি করতে হতে পারে, অথবা কোনো পরিবহনের যে যানবাহন সেটা আধুনিকরণের প্রয়োজন হতে পারে, কিছু খুচরা যন্ত্রপাতি ক্রয় করার প্রয়োজন হতে পারে। এই সকল ক্ষেত্রে এই পরিবহন শিল্পের কিসের প্রয়োজন হয়? অর্থায়নের প্রয়োজন হয়। আর্থিক সংকটে তারা পড়তে পারে, তখন এই পরিবহন ব্যাংক তাদেরকে এই অর্থায়ন করে, ঋণ দিয়ে বা অর্থ সংস্থান করে বা বিনিয়োগ করার উদ্দেশ্যে এই বিশেষায়িত ব্যাংকটা প্রতিষ্ঠিত হচ্ছে। এটাকে আমরা কি বলবো? পরিবহন ব্যাংক। 10 নম্বর পয়েন্ট আসো, ক্ষুদ্র এবং কুটির শিল্প ব্যাংক। ক্ষুদ্র কুটির শিল্প ব্যাংক কেমন? এই ক্ষুদ্র এবং কুটির শিল্প ব্যাংক কী করছে? ক্ষুদ্র এবং কুটির শিল্পের যে উদ্যোক্তা রয়েছে তাদেরকে উৎসাহিত করার জন্য, এই ক্ষুদ্র এবং কুটির শিল্পের উন্নয়নের জন্য এই ব্যাংকটা গঠিত হচ্ছে। এই ক্ষুদ্র এবং কুটির শিল্পের উন্নয়নের জন্য কী প্রয়োজন? এই সকল উদ্যোক্তাদের আর্থিক সহায়তার প্রয়োজন হতে পারে। তখন তাদেরকে ঋণ দেওয়া, তাদেরকে অর্থ সংস্থান করা, এই সকল কাজ কে করছে? এই ক্ষুদ্র এবং কুটির শিল্প ব্যাংক করছে। বাংলাদেশের ক্ষেত্রে বেসিক ব্যাংক, বাংলাদেশ ক্ষুদ্র এবং কুটির শিল্প ব্যাংক হচ্ছে এ ধরনের একটা ব্যাংকের উদাহরণ। আমদানি রপ্তানি ব্যাংক, 11 নম্বর পয়েন্ট। আমদানি রপ্তানি ব্যাংকের কাজ কি? এই যে আমদানি রপ্তানি যে ব্যবসা বাণিজ্য রয়েছে, এই সকল ব্যবসা বাণিজ্যে অর্থ সংস্থান করে, তাদেরকে সহায়তা করে। এটাই হচ্ছে আমদানি রপ্তানি ব্যাংকের মূল কাজ। এখন তাদেরকে কি করছে ব্যাংকটা? তাদেরকে ঋণ সরবরাহ করছে পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে। আবার পণ্য আমদানির সময় সে প্রত্যয়পত্র বা লেটার অফ ক্রেডিট সুবিধা সে প্রদান করছে, আমদানি তদারকি করছে। তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে বারবারই, এই যে প্রত্যয়পত্র জিনিসটা কি, লেটার অফ ক্রেডিট জিনিসটা কি? মনে করো তুমি জাপান থেকে কিছু কাঁচামাল আমদানি করতে চাও। এখন জাপানের যে রপ্তানিকারক সে কি তোমাকে চেনে? যে তোমাকে মনে করো যে 1 লক্ষ টাকার কাঁচামাল সে পাঠিয়ে দেবে। তখন তুমি সে কী করবা? তোমার ব্যাংকে যাবা। তোমার ব্যাংক তোমাকে তোমার হয়ে একটা নিশ্চয়তাপত্র লিখে দেবে, প্রত্যয়পত্র লিখে দেবে। ব্যাংকের তো একটা সুনাম আছে। তখন কি হবে? তুমি যে ওই ব্যাংকের ওই লেটার অফ ক্রেডিট বা প্রত্যয়পত্রটা যখন তুমি রপ্তানিকারকের কাছে পাঠাবা, রপ্তানিকারক তখন ওটা দেখে তোমাকে পণ্যটা প্রেরণ করবে। এই যে লেটার অফ ক্রেডিট বা প্রত্যয়পত্র আমরা বললাম, এটা কে ইস্যু করছে? এই আমদানি রপ্তানি ব্যাংক ইস্যু করছে, আমদানির তদারকি করছে, আমদানি রপ্তানি বাণিজ্যে বিভিন্ন উপদেষ্টামূলক কাজ করছে। এটাকে বলা হচ্ছে আমদানি রপ্তানি ব্যাংক। এবার আমরা দেখব ব্যবসায় সংগঠন ভিত্তিক শ্রেণীবিভাগ। এই শ্রেণীবিভাগের প্রথমটা কি আছে দেখো? এক মালিকানা ব্যাংক। এক মালিকানা ব্যাংক বলতে কি বোঝাবো? এই ব্যাংকের মালিক হবে একজন ব্যক্তি বা একজন মালিক দ্বারা এই ব্যাংকটা পরিচালিত এবং নিয়ন্ত্রিত হবে। একক উদ্যোগে ও পুঁজিতে এবং এক ব্যক্তি বা মালিক দ্বারা যখন কোনো ব্যাংক পরিচালিত নিয়ন্ত্রিত হবে তখন আমরা তাকে কি বলবো? এক মালিকানা ব্যাংক। অংশীদারি ব্যাংক। অংশীদারি ব্যবসা কি সেটা তো আমরা সবাই জানি। এই অংশীদারি ব্যবসায়ের মতোই অংশীদারি আইনের ভিত্তিতে যে ব্যাংক গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হবে তখন সেটাকে আমরা কি বলবো? অংশীদারি ব্যাংক। সোজা কথা, এই ব্যাংকের মালিক হবে কয়েকজন ব্যক্তি মিলে। যখন অংশীদারি ব্যবসায়ের ভিত্তিতে এই ব্যাংকটা, অংশীদারি আইন অনুযায়ী এই ব্যাংকটা প্রতিষ্ঠিত হবে তখন সেটাকে বলবো অংশীদারি ব্যাংক। 3 নম্বর পয়েন্টে আসো, যৌথ মূলধনী কোম্পানি ব্যাংক। বিষয়টা কেমন? কোম্পানি আইনের আওতায়
যখন ব্যাংকটা গঠিত হবে, পরিচালিত হবে এবং নিয়ন্ত্রিত হবে, তখন ওটাকে আমরা কি বলবো? যৌথ মূলধনী কোম্পানি ব্যাংক বা জয়েন্ট স্টক কোম্পানি ব্যাংক। 4 নম্বর পয়েন্টে আসো, সমবায় ব্যাংক। সমবায় ব্যাংকটা কেমন? সমবায়ের যে আইন আছে, সমবায় আইন অনুযায়ী যখন সমবায়ের আইন এবং নীতি অনুযায়ী যখন কোনো ব্যাংক প্রতিষ্ঠিত এবং নিয়ন্ত্রিত হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে সমবায় ব্যাংক। এরূপ ব্যাংকের মূল উদ্দেশ্য থাকে এর সদস্যদের আর্থিক উন্নয়ন। 5 নম্বর পয়েন্টে আসো, রাষ্ট্রীয় মালিকানা ব্যাংক। রাষ্ট্রীয় মালিকানা ব্যাংকটা কেমন? সম্পূর্ণরূপে এই ব্যাংকের মালিকানায় থাকবে সরকারের কাছে এবং পরিচালনাও হবে সরকারের কাছে। সরকারই এটা পরিচালনা করবে। তখন এটাকে রাষ্ট্রীয় বা সরকারি ব্যাংক বলা হবে। যেমন মনে করো সোনালী ব্যাংক, জনতা ব্যাংক ইত্যাদি। এখন আমরা দেখব মালিকানা ভিত্তিক শ্রেণী বিভাগ। বিষয়টা কেমন? ব্যাংকের মালিক কারা, এই অনুযায়ী যখন আমরা শ্রেণীকরণ করব। প্রথমটা কি আছে? সরকারি ব্যাংক। সরকারি ব্যাংক বিষয়টা কেমন? সরকারি উদ্যোগে এই ব্যাংকটা গঠিত হবে, সরকারি অর্থ এই ব্যাংকটা গঠিত হবে এবং সরকার এটা পরিচালনা করবে, নিয়ন্ত্রিত করবে। সম্পূর্ণ মালিকানায় সরকারের থাকবে। তখন ওটাকে আমরা কি বলবো? সরকারি ব্যাংক। বেসরকারি ব্যাংক। বেসরকারি ব্যাংক মানে কি? এই ব্যাংকের মালিকানায় সরকারের কোনো হস্তক্ষেপ থাকছে না। মালিকানা কি হতে পারে? ব্যক্তি পর্যায়ে হতে পারে, যৌথ মালিকানা ব্যবসায় হতে পারে, যৌথ মালিকানায় বেসরকারি উদ্যোগে গঠিত হতে পারে, পরিচালিত হতে পারে, নিয়ন্ত্রিত হতে পারে। এই সকল ব্যাংকে বলা হবে বেসরকারি ব্যাংক। মনে করো যে যমুনা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, এগুলো হচ্ছে সব বেসরকারি ব্যাংক। 3 নম্বর পয়েন্টে আসো, এটা কি? বিশেষায়িত ব্যাংক। বিশেষায়িত ব্যাংক মানে কি? এটা এক ধরনের বিশেষ ধরনের ব্যাংক। যেমন মনে করো গ্রামীণ ব্যাংক। আমরা এতক্ষণ যে ব্যাংকে যেমন সংজ্ঞা পড়েছি, বিষয়টা আসলে সেরকম না, একটু ডিফারেন্ট। গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক কী করছে? গতানুগতিকভাবে ব্যাংক জামানত ব্যতীত ঋণ দিতে পারতো। মানে আমাদের সাধারণ ব্যাংকিং ব্যবস্থায় কি জামানত রেখে ঋণ দিতে হয়, তাই না? কিন্তু এইটার একটা ডিফারেন্ট ওয়েতে এনেছে গ্রামীণ ব্যাংক। এরা কি করছে? বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র জনগণকে ব্যাংকিং সেবা দিচ্ছে। এটার জন্য তারা কি করেছে? গ্রামীণ ব্যাংক জামানতবিহীন ঋণ সুবিধার সৃষ্টি করেছে, যেটাকে বলা হচ্ছে মাইক্রো ক্রেডিট। এই জামানতবিহীন ঋণ সুবিধা সৃষ্টি করার মাধ্যমে তাদেরকে ব্যাংকিং কার্যাবলীর আওতায় নিয়ে এসেছে। 4 নম্বর পয়েন্টে আসো, যৌথ মালিকানায় ব্যাংক। যৌথ মালিকানায় ব্যাংকটা কেমন? সরকারি বেসরকারি উভয় মালিকানায় যখন কোনো ব্যাংক গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হচ্ছে, তখন ওটাকে আমরা কি বলবো? যৌথ মালিকানায় ব্যাংক। আমাদের দেশের ক্ষেত্রে কি বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড হচ্ছে এ ধরনের যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংকের একটি উদাহরণ। 5 নম্বর পয়েন্টটা দেখো কি আছে? স্বশাসিত ব্যাংক। স্বশাসিত ব্যাংকটা কেমন? এই ব্যাংকের মালিক থাকবে সরকার, কিন্তু পরিচালনার ক্ষেত্রে সরকারের প্রত্যক্ষ কোনো প্রকার হস্তক্ষেপ থাকবে না। তাহলে এই ব্যাংকটা পরিচালিত হবে কিভাবে? এই ব্যাংকটা পরিচালিত হওয়ার জন্য সরকার মুখ্য পদে বা পরিচালক মণ্ডলীর প্রতিনিধি প্রেরণ করবে। ঠিক আছে? তাহলে এই ব্যাংকটা কি করবে? সরকারি ব্যাংকের সাথে পার্থক্য কি? সরকারি ব্যাংকের মালিকও সরকার, এই ব্যাংকের মালিকও সরকার। পার্থক্য হচ্ছে এই ব্যাংক নিয়ন্ত্রিত। সরকার শুধুমাত্র মুখ্য পদে এর পরিচালক মণ্ডলী বা প্রতিনিধি প্রেরণ করবে। বিদেশি ব্যাংক, নাম শুনে বুঝতে পারছো, একটি দেশের ব্যাংক যখন অন্য একটি দেশে এসে তার ব্যবসাটা পরিচালনা করে, তখন সেটাকে বলা হয় বিদেশি ব্যাংক। ঠিক আছে? একটা দেশে প্রতিষ্ঠিত ব্যাংক যখন একটা দেশের অনুমতি নিয়ে প্রতিষ্ঠিত ব্যাংক যখন অন্য একটা দেশে তার ব্যাংকিং ব্যবসা পরিচালনা করবে, তখন সেটাকে বিদেশি ব্যাংক বলা হবে। বিদেশি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংক, সোজা কথায় এটার মালিক থাকবে, এই ব্যাংকের মালিক থাকবে বিদেশি মালিকানায়। ঠিক আছে? যেমন আমাদের দেশের স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক লিমিটেড এ ধরনের ব্যাংকের একটা উদাহরণ। এবার আসো আমরা দেখি অঞ্চল ভিত্তিক শ্রেণীকরণ। অঞ্চল ভিত্তিক শ্রেণীকরণের প্রথম পয়েন্টে কি আছে? আঞ্চলিক ব্যাংক। আঞ্চলিক ব্যাংকটা কেমন? কোনো অঞ্চল এই ব্যাংকটা, আঞ্চলিক ব্যাংকটা প্রতিষ্ঠিত হবে কোনো একটা বিশেষ অঞ্চলের উন্নয়নের জন্য। কোনো একটা বিশেষ অঞ্চলের বিশেষ খাতের উন্নয়নের জন্য এই ব্যাংকটি প্রতিষ্ঠিত, নিয়োজিত হবে। কোনো অঞ্চল বিশেষের কার্যক্রম পরিচালনা করার জন্য এই ব্যাংকটি প্রতিষ্ঠিত হবে। এটাকে বলা হবে আঞ্চলিক ব্যাংক বা রিজিওনাল ব্যাংক। যেমন মনে করো রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। এই ব্যাংকটার কাজ কি? ওই রাজশাহী এলাকার কৃষি উন্নয়নের জন্য এই ব্যাংকটা গঠিত এবং পরিচালিত হয়েছে। এই কারণে এটাকে আমরা কি বলবো? আঞ্চলিক ব্যাংক। 2 নম্বর পয়েন্টটা দেখো, জাতীয় ব্যাংক। জাতীয় ব্যাংক কি? যখন একটি ব্যাংক একটি দেশের সীমানার ভেতরে তার ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করছে, তখন সেটাকে আমরা কি ব্যাংক বলবো? জাতীয় ব্যাংক। 3 নম্বর পয়েন্টটাতে দেখো কি আছে? আন্তর্জাতিক ব্যাংক। আন্তর্জাতিক ব্যাংক বিষয়টা কেমন? যখন একটি দেশের ব্যাংক তার জাতীয় সীমানার
এরিয়াটা ভেদ করে যে আন্তর্জাতিক পর্যায়ে তার ব্যাংকিং ব্যবসাটা পরিচালনা করার উদ্দেশ্যে যে ব্যাংকটার শাখাটা আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত করে, বিভিন্ন দেশে তার শাখাটা স্থাপন করে আন্তর্জাতিক লেনদেন করার জন্য, তখন সেটাকে আমরা কি বলবো? আন্তর্জাতিক ব্যাংক। এখন আমরা দেখব নিবন্ধন ভিত্তিক শ্রেণীবিভাগ। নিবন্ধন ভিত্তিক শ্রেণীবিভাগের প্রথমটা কি আছে? দেশি ব্যাংক। দেশি ব্যাংকটা কেমন? যখন দেশের যে প্রচলিত বিদ্যমান যে ব্যাংকিং আইন রয়েছে, এই ব্যাংকিং আইনের আওতায় যখন ব্যাংকটা গঠিত পরিচালিত হবে, তখন সেটাকে আমরা কি বলবো? দেশি ব্যাংক। 2 নম্বর পয়েন্টে আসো। 2 নম্বর পয়েন্টটা কি আছে? বিদেশি ব্যাংক। বিদেশি ব্যাংকটা কেমন? যখন এক দেশে ব্যাংকটা নিবন্ধন করা হয়েছে এক দেশের ব্যাংকিং আইন অনুযায়ী ব্যাংকটা গঠিত হয়েছে, নিবন্ধিত হয়েছে, কিন্তু ব্যাংকটা তার ব্যবসা পরিচালনা করছে অন্য দেশে যে, তখন সেটাকে আমরা কি বলবো? বিদেশি ব্যাংক। এখন আমরা দেখব বিশেষ মক্কেল ভিত্তিক শ্রেণীবিভাগ। এটা মানে কি? ব্যাংকের মক্কেল কারা বা ব্যাংকের ক্লায়েন্ট কারা, গ্রাহক কারা, তাদের অনুযায়ী যখন ব্যাংকের শ্রেণীবিভাগটা করা হচ্ছে। প্রথমটা আসে শ্রমিক ব্যাংক। নাম শুনে বুঝতে পারছো এই ব্যাংকটা কাদের উদ্দেশ্যে করা হয়েছে? শ্রমিকদের উদ্দেশ্যে। শ্রমিকদের অর্থনৈতিক কল্যাণের জন্য, তাদের জীবন ধারণের মান উন্নয়নের জন্য এবং তাদের মধ্যে সঞ্চয় প্রবণতা সৃষ্টি করার জন্য এই শ্রমিক ব্যাংকটা গঠিত হয়েছে। তাহলে সাধারণত এই শ্রমিক ব্যাংকটা গঠিত হবে কোন এলাকার? শিল্প কারখানা এলাকাগুলোতেই সাধারণত শ্রমিক ব্যাংক স্থাপন করা হয়। আমাদের দেশে কিন্তু আলাদাভাবে কোনো শ্রমিক ব্যাংকের উদাহরণ দেওয়া যাচ্ছে না, কিন্তু আমাদের দেশে যে সকল ব্যাংকগুলো রয়েছে, ব্যাংকগুলো কি করে? তাদের শিল্প কারখানা এলাকায় তারা একটা আলাদা শাখা খুলে এই শ্রমিকদেরকে এ ধরনের সেবা প্রদান করে থাকে। 2 নম্বর পয়েন্টে কি আছে? মহিলা ব্যাংক। মহিলা ব্যাংকের কাজ কি? এই ব্যাংকটার প্রধান উদ্দেশ্য হচ্ছে দেশের যে মহিলারা রয়েছে তাদেরকে সঞ্চয়ে উৎসাহিত করার জন্য এই ব্যাংকটা গঠিত হয়। তাদেরকে ব্যাংকিং কার্যাবলীর আওতায় নিয়ে আসার জন্য এবং বিশেষভাবে তাদেরকে কিছু ব্যাংকিং সুবিধা প্রদান করার জন্য এই মহিলা ব্যাংক গঠিত হয়। 3 নম্বর পয়েন্টে আসো, স্কুল ব্যাংক। স্কুল ব্যাংকটা কেমন? স্কুলের শিক্ষার্থীদের সঞ্চয়ের জন্য তারা কি করে? সঞ্চয় বক্স বা ব্যাগ সরবরাহ করে। শিক্ষার্থীরা কি করে? তাতে টাকা পয়সা জমা করে এবং স্কুল থেকে যাতে সঞ্চয় উদ্বুদ্ধ হয় তারা। সোজা কথা, স্কুলের যে ছাত্রছাত্রীরা আছে তারা যাতে সঞ্চয় উদ্বুদ্ধ হয়, তাদের জন্য এই ব্যাংকিং ব্যবস্থাটা গড়ে ওঠে। আমাদের দেশে এ ধরনের ব্যাংকিং ব্যবস্থা বর্তমানে প্রচলিত নয়। উন্নত দেশগুলোতে স্কুল ব্যাংকিং ব্যবস্থাটা বেশ জনপ্রিয়। আমাদের দেশে 1960 সালে এ ধরনের একবার একটি ব্যাংক ব্যবস্থা প্রচলিত হয়েছিল, কিন্তু এটা বেশি দিন স্থায়ী হয়নি। 4 নম্বর পয়েন্টে আসো, ভোক্তাদের ব্যাংক। ভোক্তাদের ব্যাংক মানে কি? যারা ভোক্তা কারা? যারা কোনো একটা পণ্য ইউজ করছে বা ভোগ করতে পারছে, এই ভোক্তাদের পণ্য ক্রয়ের সুবিধার জন্যই এই ভোক্তাদের ব্যাংক। তাহলে তারা পণ্য ক্রয়ের জন্য কি সুবিধা পেতে পারে? বাকিতে পণ্য ক্রয়ের সুবিধা তারা পেতে পারে। এই ভোক্তা ব্যাংকের একটা উদাহরণ ভোক্তা ব্যাংকিংয়ের একটা উদাহরণ আমরা দিতে পারি কি? ক্রেডিট কার্ড, যেটা সম্পর্কে আমরা এর আগে স্বল্প পরিমাণে আলোচনা করেছি। এই ক্রেডিট কার্ড বিষয়টা কি? এইটার মাধ্যমে যে যখন ব্যাংক তার মক্কেলদের সরবরাহ করছে, তখন তার মক্কেল বা গ্রাহকরা কি করছে? এই ক্রেডিট কার্ডের মাধ্যমে বাজার থেকে বাকিতে পণ্য সামগ্রী ক্রয় করতে পারছে। যখন ব্যাংক তার ভোক্তাদের ক্রেডিট কার্ড একটা সরবরাহ করছে, এই ক্রেডিট কার্ডে একটা লিমিট থাকে, ওই নির্দিষ্ট লিমিট পর্যন্ত ভোক্তারা বাকিতে পণ্য সামগ্রী ক্রয় করে এবং মাস শেষে ওই ব্যাংক থেকে তাকে একটা বিল দেওয়া হয়, সুদসহ ওই অর্থটা ব্যাংকে পরিশোধ করতে হয়। এই ক্রেডিট কার্ড বিষয়টা আমরা ব্যাংক আমানত যে অধ্যায়টা আছে ওখানে আরও ডিটেলসে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। এবার অবশ্য ব্যাংকের শ্রেণীবিভাগ করা হয়েছে ব্যাংকের নিয়ন্ত্রণ কারা করছে বা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আছে নাকি এইটার উপর ডিপেন্ড করে। প্রথম শ্রেণীবিভাগটা কি আছে? পূর্ণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত ব্যাংক। এটা কেমন? এই ব্যাংকের কার্যক্রম সম্পূর্ণরূপে সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয়। যখন কোনো ব্যাংক সম্পূর্ণরূপে সরকারের অধীনে নিয়ন্ত্রিত হয়, তখন তাকে আমরা বলবো পূর্ণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত ব্যাংক। 2 নম্বর পয়েন্ট, আংশিক নিয়ন্ত্রিত ব্যাংক। আংশিক নিয়ন্ত্রিত ব্যাংকটা কেমন? এই ব্যাংকের কার্যক্রম আংশিকভাবে সরকার নিয়ন্ত্রিত করে এবং আংশিক অংশটার নিয়ন্ত্রণ ভার ব্যাংকের নিজস্ব নীতির অধীনেই থাকছে, তখন তাকে আমরা কি বলবো? আংশিক নিয়ন্ত্রিত ব্যাংক। 3 নম্বর পয়েন্টটা কি আছে দেখো, বাজার নিয়ন্ত্রিত ব্যাংক।
এই বাজার নিয়ন্ত্রিত ব্যাংক বিষয়টা কেমন? এক্ষেত্রে সরকার বা অন্য কোনো ধরনের কোনো কর্তৃপক্ষের কোনো নিয়ন্ত্রণ থাকছে না। টোটাল ব্যাংকের কার্যক্রমটা ডিপেন্ড করছে মার্কেট ইকোনমির উপর বা বাজার অর্থনীতির উপর। এই ব্যাংকটা গড়ে উঠছে, তখন এটাকে বলা হয় বাজার নিয়ন্ত্রিত ব্যাংক। সাধারণত 4টি প্রশ্নের উত্তর দিতে পারলেই মানে এই বাজার নিয়ন্ত্রিত ব্যাংকটাকে বলা যেতে পারে যে এই ব্যাংকটা বাজার নিয়ন্ত্রিত ব্যাংক। প্রশ্নগুলো কি? কে উৎপাদন করবে? 2 নম্বর প্রশ্ন, কার জন্য উৎপাদন করবে? 3 নম্বর প্রশ্ন, এই উৎপাদিত পণ্য কত মূল্যে বিক্রয় হবে? 4 নম্বর প্রশ্ন, কী পদ্ধতিতে এটা উৎপাদন করা হবে? এই প্রশ্নের উত্তরগুলো কোথা থেকে পাওয়া যাবে? এই বাজারের চাহিদা এবং সরবরাহের মাধ্যমে এই প্রশ্নের উত্তরগুলো পাওয়া যাবে। এক্ষেত্রে সরকার বা কেন্দ্রীয় ব্যাংক এই ধরনের যদি উত্তর দেয় তাহলে সেটা বাজার অর্থনীতিকে ব্যাহত করবে। এবার আমরা দেখব ধর্মীয় দৃষ্টিকোণ ভিত্তিক ব্যাংক। ধর্মীয় দৃষ্টিকোণ ভিত্তিক ব্যাংক বিষয়টা কেমন? ধর্মীয় দৃষ্টিকোণ ভিত্তিক ব্যাংকটা কেমন? বিভিন্ন ধর্ম তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ধর্মীয় অনুশাসন প্রয়োগকল্পে যখন ব্যাংকগুলো প্রতিষ্ঠিত করা হয় তখন সেটাকে বলা হয় ধর্মীয় ব্যাংক। যেমন আমাদের দেশে কি রয়েছে? ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আমাদের দেশের ইসলামী শরীয়ত অনুযায়ী দেশের প্রায় 90% মুসলিম জনগোষ্ঠীকে সেবা প্রদানের লক্ষ্যে 1983 সালে সর্বপ্রথম বাংলাদেশের বেসরকারি ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার প্রচলন হয়। অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের সাথে সেবা প্রদানের অনেকটা সামঞ্জস্য থাকলেও কিছু কিছু ক্ষেত্রে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা আমানত গ্রহণ এবং ঋণ প্রদানের ক্ষেত্রে একটু ডিফারেন্ট দেখতে পাওয়া যায়। এই ইসলামিক ব্যাংকিং ব্যবস্থায় আমানত গ্রহণ এবং ঋণ প্রদানের জন্য আমরা কিছু পণ্য বা সেবা দেখতে পাই। এই পণ্য বা সেবাগুলো কি আমরা সেগুলো দেখব এখন। প্রথমটা কি আছে দেখো, মুদারাবা। এটা কি? ইসলামী ব্যাংকিং ব্যবস্থার একটি পণ্য বা সেবা। এটা কিন্তু আলাদা ব্যাংক না, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার একটা পণ্য বা সেবা। এই মুদারাবা ব্যবস্থায় কি হচ্ছে? গ্রাহককে ব্যাংক কি করছে? ইসলামী ব্যাংক কি করছে? গ্রাহককে ব্যবসার মূলধন যোগান দিচ্ছে এবং ব্যবসার শরিক হিসেবে তার মূলধন ব্যবস্থাপনা করছে। এটা হচ্ছে এই মুদারাবা। বিষয়টা কেমন? মনে করো জনাব করিম তার ব্যবসা করার জন্য 10,000 টাকার প্রয়োজন। এখন ব্যাংক যদি তাকে এই অর্থটা দিয়ে তার ব্যাংকের এখন মনে করো ব্যাংক এই জনাব করিমকে 10,000 টাকা যোগান দিল, মূলধন যোগান দিল। ঠিক আছে? যোগান দিয়ে ব্যবসায় শরিক হিসেবে সে কাজ করলো, মূলধন ব্যবস্থাপনা করলো, তখন সেটাকে বলা হচ্ছে মুদারাবা। 2 নম্বর পয়েন্টে আসো, মুশারাকা। মুশারাকা বিষয়টা কি? মুদারাবা থেকে একটু ডিফারেন্ট। কেমন ডিফারেন্ট? এক্ষেত্রে ব্যাংক এবং গ্রাহকের যৌথ উদ্যোগে ব্যবসায় পরিচালনার মাধ্যমে লাভ লোকসান সমবন্টনের মাধ্যমে এই কারবারটি পরিচালিত হচ্ছে। তার মানে কি? একটু আগে যে উদাহরণটা দিলাম সেটাই আবার দিই। এই যে জনাব রহিমের কথা বললাম, জনাব রহিমের কথা বললাম, তার মনে করো 10,000 টাকার প্রয়োজন তার ব্যবসাটা পরিচালনা করতে। এক্ষেত্রে 10,000 টাকা ব্যাংক এবং মিস্টার রহিম দুজনেই দেবে। ঠিক আছে? ব্যাংক এবং গ্রাহকের যৌথ উদ্যোগে এই ব্যবসাটা গঠিত পরিচালিত হবে, তখন সেটাকে বলা হবে মুশারাকা, লাভ লোকসান সমবন্টনের মাধ্যমে। ইসলামী ব্যাংকের সাথে আমাদের অন্যান্য ব্যাংকের ডিফারেন্সটা কি? ইসলামী ব্যাংক কি বলছে? তারা সুদ দিচ্ছে না, তারা কি করছে? মুনাফাটাকে ভাগ করছে। ঠিক আছে? এখানেই হচ্ছে মেইন ডিফারেন্সটা বলা হয়ে থাকে অন্যান্য ব্যাংকিংয়ের ক্ষেত্রে। তাহলে এই মুদারাবা আর মুশারাকার মধ্যে কি পার্থক্য আমরা বুঝতে পারলাম? মুদারাবায় বলছে ব্যাংক গ্রাহকের ব্যবসার মূলধনটা যোগান দিচ্ছে এবং ব্যবসায় সে একটা শরিক হয়ে মূলধন ব্যবস্থাপনা করছে। আর মুশারাকায় বলা হচ্ছে ব্যাংক এবং গ্রাহক ব্যবসাটা গঠিত হচ্ছে দুইজনের যৌথ উদ্যোগে, মূলধন দুইজনের যৌথ উদ্যোগে তারা মূলধনটা দিচ্ছে এবং লাভ লোকসান সমবন্টনের মাধ্যমে তারা ব্যাংকিং ব্যবসাটা পরিচালনা করছে। এবার আসো 3 নম্বর পয়েন্ট, মুরাবাহা। মুরাবাহা জিনিসটা কেমন? যদি কোনো ঋণগ্রহীতা ইসলামী ব্যাংকের কাছে যায়, সে কোনো কিছু কিনতে চায়, এটা হতে পারে গাড়ি, হতে পারে যন্ত্রপাতি, এটা কেনার জন্য ব্যাংক যখন তাকে ঋণ প্রদান করছে বা অর্থায়ন করছে কোনো গাড়ি বা যন্ত্রপাতি কেনার জন্য, তখন ওটাকে বলা হবে কি? মুরাবাহা। এক্ষেত্রে ব্যাংক কী করে? কিছু লাভসহ ঋণের অর্থ সে ফেরত পেয়ে থাকে। কিছু লাভসহ ঋণগ্রহীতা তাকে পরবর্তীতে এই ঋণের অর্থ ব্যাংকে প্রদান করে। 4 নম্বর পণ্যটা কি আছে? ইজারা। ইজারা বিষয়টা কেমন?
মনে করো কোনো একজন ক্রেতা বা কোনো একজন গ্রাহক তার কোনো একটা যন্ত্রপাতির প্রয়োজন হলো, তখন ব্যাংক কী করতে পারে? গ্রাহকের হয়ে ওই যন্ত্রপাতিটা ক্রয় করে গ্রাহকের কাছে নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া দিতে পারে। হ্যাঁ, নির্দিষ্ট সময়ের জন্য গ্রাহককে ব্যবহার করতে দিতে পারে। তখন এটা হবে ইজারা। নির্দিষ্ট সময় শেষে গ্রাহক কী করতে পারে? ব্যাংকের পণ্য ব্যাংকের নিকটে ফেরত দেয় এবং ব্যবহারের সময়টুকুর জন্য ব্যাংকে নির্দিষ্ট পরিমাণে ভাড়া প্রদান করে। 3 নম্বর পয়েন্ট মুরাবাহাতে কি বলেছি? কোনো গাড়ি বা যন্ত্রপাতি ক্রয়ের জন্য অর্থায়ন করছে হচ্ছে ব্যাংক, ওটা হচ্ছে মুরাবাহা। আর ইজারাতে কি বলছি? ইজারা হচ্ছে যন্ত্রপাতি ব্যাংক কিনে এনে গ্রাহকের কাছে নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহারের জন্য দেবে। সময় শেষে গ্রাহক ওই যন্ত্রপাতিটা ব্যাংকে ফেরত দেবে নির্দিষ্ট পরিমাণ ভাড়া প্রদান করে। এটাকে বলা হচ্ছে ইজারা। এটা ছাড়াও ইসলামী ব্যাংকের আরও কিছু পণ্য রয়েছে, কার্ড এ হাসান, বাই মুয়াজ্জেল, বাই সালাম সহ আরও বিভিন্ন রকম পণ্য আমরা দেখতে পাই। বর্তমানে বাংলাদেশে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ছাড়াও আরও কিছু ইসলামী ব্যাংক কার্যরত রয়েছে। সেগুলো কি কি? আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, এক্সিম ব্যাংক লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক লিমিটেড, আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড। এতটুকু ছিল আমাদের আজকের আলোচনা। হোমওয়ার্কটা নোট ডাউন করার আগে তোমাদের বলে নিই, তোমরা এই ভিডিওটা যেই পয়েন্টগুলো বুঝবে না বারবার শুনবে, বারবার ভিডিওটা দেখবে, বারবার বোঝার চেষ্টা করবে। এবং কিছু পয়েন্ট আছে যেগুলো বোঝার জন্য বারবারই তোমাদেরকে শুনতে হবে এবং পড়া পুরো অধ্যায়টুকু বোঝার পরে এই এখন যে হোমওয়ার্কটুকু দেওয়া হচ্ছে হোমওয়ার্কটুকু করে কলেজ ওপেনিং ডেতে আমার কাছে সাবমিট করতে হবে। এখন আমি তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন দিচ্ছি হোমওয়ার্কের জন্য, যেটা সিলেট বোর্ড 2019 সালে এসেছে। প্রশ্নটা একটু লিখে নাও। MN, কিউ ও আর নামে খুলনা বিভাগের 4টি ব্যাংক রয়েছে। বাজারে ব্যাংকগুলোর সুনাম দিন দিন হ্রাস পাচ্ছে, ফলে গ্রাহকদের লেনদেনের পরিমাণও কম হচ্ছে। সম্প্রতি এম ব্যাংকের গ্রাহক মিসেস রহিমা সৌদি আরবে যাওয়ার সময় তার অলংকার ও সম্পত্তির দলিল ব্যাংকে রেখে যায়। সে সৌদি আরব থেকে প্রতি মাসে 80,000 টাকা করে জমা করে। প্রায় 2 বছর পর মিসেস রহিমার ভাই জনাব লতিফ এম ব্যাংকে মিসেস রহিমার কত টাকা আছে জানতে চাইলে ব্যাংকের অফিসার জনাব ইউসুফ তাকে সেটি বলে দেয়। ফলে মিসেস রহিমা এম ব্যাংকের উপর ক্ষুব্ধ হয়ে তার হিসাব বন্ধ করে। এমত অবস্থায় MN, কিউ ও আর ব্যাংক সিদ্ধান্ত নিল একই ব্যবস্থাপনায় পুনরায় ভালোভাবে ব্যাংকিং কার্যক্রম শুরু করবে, যেখানে ব্যাংকগুলো একে অপরকে সহযোগিতা করবে এবং নিজস্ব নামেই ব্যাংক পরিচালনা করবে। ক নম্বর প্রশ্ন, সমবায় ব্যাংক কি? খ নম্বর প্রশ্ন, চিংড়ি খাতে উন্নয়নের জন্য কোন ব্যাংক সহজ শর্তে ঋণ দিয়ে সহযোগিতা করে? ব্যাখ্যা করো। গ নম্বর, উদ্দীপকে কাঠামো ভিত্তিক কোন ধরনের ব্যাংকের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো। ঘ নম্বর, ব্যাংকিং ব্যবসার মূলনীতির আলোকে এম ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম যৌক্তিক কিনা মূল্যায়ন করো। এটা ছিল আমাদের নবম অধ্যায়ের লাস্ট পার্ট। আশা করি অধ্যায়টি পুরোটাই তোমরা বুঝতে পেরেছ। এই অধ্যায়ের টোটাল 3টি ভিডিও আমি দিয়েছি। না বুঝলে ওই সংশ্লিষ্ট ভিডিওটি বারবার দেখবে, বোঝার চেষ্টা করবে, বোর্ড বইটা খুব ভালো মতো পড়বে, হোমওয়ার্কটা করবে, কলেজ ওপেন হলে হোমওয়ার্কটা জমা দেবে। সকলে ভালো থাকবে, ধন্যবাদ।